নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর হচ্ছে দল। 3 বিভাগীয় জেলায় কর্মী সভা। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, মত বিশ্লেষকদের। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সে ইনভেস্টাররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে 7 জনের মৃত্যু। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানি। আক্রান্ত 860 জন, অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাটেও তলিয়ে বিভিন্ন এলাকা। দুর্ভোগে লাখো মানুষ। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। ঝিনাইদহে দলটির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। এদিকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আয়োজনে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে জড়ো হন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সে সরকার শ্রমিকদের সকল দাবি পূরণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন বিএনপি নেতারা। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান আরো বলেন, যারা 17 বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগকে মর্যাদা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচার দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর। এদিকে নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভাগীয় শহরে কর্মী সভা করছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছাতে চায় দলটি। সহযোগী সংগঠনকে সক্রিয় করতে সারা দেশে সভা সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
শনিবার চট্টগ্রাম, সিলেট, খুলনায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যৌথ কর্মী সভা। বহুদিন পর স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচি পালন করতে পেরে বেশ উৎফুল্ল নেতাকর্মীরা। আজকে আমরা ঝিনাইদহ জেলায় যে বিশাল জনসভায় সমবেত হয়েছে, এতে আমরা আনন্দিত। খুব প্রাণবন্তভাবে সারা ঝিনাইদহের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। স্বৈরাচারে ফেলে যাওয়া যে দলবাদ, উচ্ছিষ্ট প্রশাসন, চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই। দলের ভাবমূর্তি অটুট রাখতে অনিয়ম দুর্নীতি থেকে দূরে থাকার প্রত্যয় তাদের। কারোর সাথে কোনো প্রকারের ছোট জবরদস্তির রাজনীতি করা যাবে না, বিনয়ের রাজনীতি করা যাবে না, অস্বীকারের রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের কাছে করে বিচার করে তারা অস্বীকার করতো, তাদের নিজেদের ছেলেপেলেদের সেভ করার চেষ্টা করতো। আমরা কিন্তু রাজনীতি করছি না। তারেক রহমান বিএনপি বলেছে এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য, এই সরকারকে সমর্থন দেওয়ার জন্য, এই সরকারের পক্ষে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, তবে অর্থনৈতিক বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনূস। প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া। কারণ গাজার প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। ইউনূসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাত্রা শুরু করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৫ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সফরকালে জাতিসংঘে ভাষণের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ৪০টি পার্শ্ব বৈঠকে অংশ নেন। আবারও ডেঙ্গুর ভয়াবহ রূপ। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন। একদিনে এত মৃত্যুকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। শনিবার সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮,৫৬৫ জনে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকাতেই 376 জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে 109 জন, বরিশালে 101 জন, চট্টগ্রামে 164 জন, খুলনায় 53 জন, ময়মনসিংহে 32 জন ও রাজশাহীতে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃষ্টির কারণে পানি জমে মশার বিস্তার বাড়ছে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে পানি বাড়ছে তিস্তা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যার শঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পানিতে টইটুম্বুর বাড়ির উঠানসহ চারপাশ। ঘরের ভেতরে ঢুকছে উজানের ঢল ও বৃষ্টির পানি। তার মধ্যেই চুলায় রান্না বসিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার দুলালী বেগম। আলাপে জানালেন শঙ্কার কথা, আরেকটু পানি বাড়লে হয়তো খাবার তৈরির উপায়ও আর থাকবে না। কাল থেকে ভাত আনি নাই, ভাত ছড়াইনো আলতা চুলে তুলি অন্যের উপর তুলি ভাত ছড়াইনো। বৃষ্টি আর উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে। এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। আমাদের পাকা ধান ডুবে যাওয়া নিচ্ছে, ভাসে যাওয়া নিচ্ছে, বাড়ি বাড়ি পানি উঠছে। নদীটা খনন করলে আমাদের খুব সুবিধা হয়। তিস্তা নদী আরো যদি পানি বাড়ি যায়, বাড়ি টাড়ি চলে যায়, তাহলে আমরা কিভাবে থাকবো? তবে পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা আমাদের অফিসাররা সব পর্যবেক্ষণে রেখেছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করতেছি। কোথাও কোনো ভাঙন সৃষ্টি হলে আমাদের যে অবস্থা আছে সেটা দ্বারা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন্যার হাত থেকে রক্ষায় তলদেশ ভরাট হয়ে যাওয়া তিস্তা নদীকে বিজ্ঞানসম্মতভাবে খনন করে শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করার পরামর্শ নদী গবেষকদের। শাখা নদীর মুখগুলো সব বন্ধ করা হয়েছে। শাখা নদীর মুখগুলো খোলা থাকলে এই পানি অনেকগুলো নদী দিয়ে প্রবাহিত হতো, তখন বাংলাদেশে আর বন্যা হতো না। বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে উচিত এই নদীটা বিজ্ঞানসম্মতভাবে খনন করা এবং শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করে দেওয়া। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পাউবোর কর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 700। ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। এর মধ্যেই ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়ে ও হারিত্রিক এলাকায় প্রায় 5000 পাউন্ডের সিরিজ বোমা বিস্ফোরণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় 10 থেকে 15টি আবাসিক ভবন। ধারণা করা হয় এ হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ। পাশাপাশি রাতভর বিভিন্ন শহরে চলে গোলা নিক্ষেপ। সন্ধ্যা থেকে রাতভর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে 140টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানায় ইসরায়েল। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয় তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। প্রথমে কিছু না জানালেও পরে হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। একজন সবজি বিক্রেতার ছেলে হয়ে ওঠেন ইসরায়েলিদের জম। মাত্র 15 বছর বয়সে রাজনীতি আর আন্দোলনের মাঠে নামেন হাসান নাসরুল্লাহ, আর 32 বছর বয়সও হন হিজবুল্লাহ প্রধান। কিশোর বয়স থেকেই ইসরায়েলিদের ভয়ের কারণ হিসেবে আবির্ভাব হয় এক মুসলিম নেতার। সবজি বিক্রেতার সন্তান থেকে এতটা সফল নেতা কিভাবে হলেন? ইসরায়েলের জম, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহর নাম শুনলেও জায়নবাদীদের কাঁপন ধরে কেন? 1960 সালে লেবাননের রাজধানী বৈরুতের বুর্জ হামুদ এলাকায় আব্দুল করিমের ঘরে জন্ম নেন এই নেতা। লেবাননের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মাত্র 15 বছর বয়সে 1975 সালে যোগ দেন শিয়া মুভমেন্টে। 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এরপরে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল।
এক পর্যায়ে এটি সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনের রূপ নেয় আর হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম মিশন ছিল মুসাবি হত্যার প্রতিশোধ। মাঝে মধ্যেই ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী নৈরাজ্য এবং সহিংসতা চলছে অভিযোগ তুলে তা নিরসনে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ভিন্ন মতের মানুষদের রক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে তা অচিরেই জানাতে হবে। এ সময় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া এমন সব পরিস্থিতির সমাধানে কি ভাবছে সরকার, তা নিয়েই এবার প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠ করা হয় এই চিঠি। আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কেন, তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, অসহিষ্ণু এবং নির্বিচার সহিংসতা রোধ করতে সরকারের অবস্থান অচিরেই স্পষ্ট করতে হবে। সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে। এসবের সমাধান না করতে পারলে কোনো মতেই শান্তি স্থায়ী হবে না বলেও মত শিক্ষকদের। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। স্বৈরাচারের বিদায় পরবর্তী নতুন সমাজে কোনো অস্থিরতা কাম্য নয় বলেও জানান দেশের উচ্চ শিক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের এই নেটওয়ার্ক। এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদের নতুন তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলনে 1581 জন শহীদ হওয়ার তথ্য জানিয়েছে কমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। প্রাথমিকভাবে 31,000-এরও বেশি আহতের কথা জানিয়েছে কমিটি। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে, যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। 22,000 থেকে সে সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছিয়েছে। কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে, এখানে বেশ কিছু অনেক ডেটা 2-3বার করেও এসেছে। রাজধানী যাত্রাবাড়িতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবককে আটকে রেখে দাবি করা হয় মুক্তিপণ। অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই ভুক্তভোগীকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। অস্ত্রসহ 7 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে ভয়ঙ্কর এক অপহরণ চক্রের সদস্য এরা। গত 27 সেপ্টেম্বর যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে জাকারিয়ার মোটরসাইকেল আটকান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন। অস্ত্র ও বেশ কয়েকটি হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেফতারও করা হয় তাকে। জব্দ করা হয় মোটরসাইকেল। প্রথমে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হলেও পরবর্তীতে জাকারিয়াকে তুলে দেয়া হয় এই অপহরণকারীদের হাতে। আটকে রাখা হয় বেশ কয়েকটি স্থানে। পরিবারের কাছে চাওয়া হয় 10 লাখ টাকা মুক্তিপণ। তারপরে তো আমরা বুঝলাম যে টাকা চায়, আবার বকাবকি করে, এরা তো ডিবি হইতে পারে না। তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত তার ড্রয়ার খুলে আমরা 2টি বিদেশি পিস্তল, 18 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন সেখানে পাই। চক্রের মূল হুতা কবিরের স্ত্রী সূচনা গ্রেফতার হলেও কবির এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে অবৈধ অস্ত্র ব্যবসার পাশাপাশি ভয়ঙ্কর অপহরণ চক্রের সাথেও জড়িত এই কবির। যতটুকু আমরা এ পর্যন্ত তথ্য যে সে একটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত। আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখনো। ভুক্তভোগী জাকারিয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি, কিন্তু বাস্তব হয়েছে উল্টো। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির সব পাটকল বন্ধ করে দেয়ায় একদিনেই বেকার হয়ে পড়েন 70,000 দক্ষ শ্রমিক। 4 বছর ধরে বন্ধ বিজিএমসির কর্মকর্তা কর্মচারীদেরও করা হয়নি আত্মীকরণ। পাট সচিব জানালেন, মিল বন্ধ করার নির্দেশনা দিয়েই তাকে বসানো হয়েছিল চেয়ারে। রপ্তানি খাতে জনবলের কর্মদক্ষতা কাজে লাগাতে নতুন করে চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খটখট শব্দ করে দিনভর চলা সরকারি করিম জুট মিলের এই দৃশ্য 4 বছর আগে। বর্তমানে বন্ধ এসব মিলে ভুতুরে পরিবেশ, জরাজীর্ণ সবকিছুই।
লোকসানি খাত দেখিয়ে 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির 25টি মিল। অভিযোগ রয়েছে বিজিএমসিকে লোকসানি সংস্থায় পরিণত করা হয় বছরের পর বছর ধরে। অদক্ষভাবে পরিচালিত করার পাশাপাশি দেশের পাট শিল্পের ধ্বংসের পেছনে অভিযোগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ষড়যন্ত্রের। সংস্থাটির দেয়া তথ্যের বিশ্লেষণ বলছে, অতিরিক্ত জনবল ও বেতন কাঠামো, রাজনৈতিক নিয়োগ, শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা, পাট কেনা ও পণ্যের বিপণনে দক্ষতার পরিচয় না দেয় লাভের বদলে বিপুল অঙ্কের লোকসান দিতে হয়েছে মিলগুলোকে। এত সব যেন সংস্কার তো দূরের কথা, লিজ দেওয়ার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই সরকারি শিল্প বন্ধের সিদ্ধান্তে মূল কাণ্ডারি হিসেবে অভিযোগ রয়েছে এ খাতের তৎকালীন প্লাস্টিক মন্ত্রী খ্যাত পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। কারসাজিতে সহযোগী ছিলেন তৎকালীন বিজিএমসি চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান পাট সচিব সহ সাবেক 4 সচিব। যদিও পাট সচিবের দাবি, জুট মিল বন্ধের ম্যান্ডেট দিয়েই তাকে পাঠিয়েছিল সাবেক সরকার। যেটা সরকারের তখনকার সিদ্ধান্তের বিষয়টা, এটা তো একেবারেই আপনি যদি বলেন আমি ব্যুরোক্রেট হিসেবে সেটার জবাব দিতে পারবো না। এটা সিদ্ধান্ত হলো পলিটিক্যাল ডিসিশন। মিলগুলো বন্ধের 4 বছরেও পূরণ হয়নি কর্মের লক্ষ্য। উল্টো অলস বসে থেকে থেকে ভাঙারি লোহায় পরিণত হয়েছে চালু মেশিনগুলো। কর্মহীন হয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন দক্ষ শ্রমিকরা। আর অলস সময় পার করছেন প্রধান কার্যালয় সহ মিলগুলোতে থাকা প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী। মিলের নিজস্ব অর্থ 4 বছরে বসে খেয়ে শেষ করাই হচ্ছে না বেতন। দক্ষতা তো আগেই শেষ হয়ে গেছে। যখন 25টা মিলের উৎপাদন একসাথে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময়ও আমাদের মিলগুলোতে ইন টোটাল আপনার প্রায় 70,000 শ্রমিক কাজ করেছে। মিল বন্ধের পরই অন্য কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে বর্তমান পাট সচিব সহ 8 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। মিটিংয়ের পর মিটিংয়ে সম্মানী আর নাস্তা বাবদ লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এ লক্ষ্যে কাজ এগোয়নি একটুকুও। আত্মীকরণের প্রক্রিয়াটা যেভাবে লম্বা হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না। পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে অতীতের সব চক্রান্তকে পেছনে ফেলে রপ্তানি খাতের এই শিল্পকে নতুনভাবে দাঁড় করানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো যে বাংলাদেশের যে সোনালী আঁশ, তার যে সোনালী যুগ, সেটাকে ফেরত নিয়ে আসা এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই যে পাট পণ্য সেটা রপ্তানি করে। 70 বছরের ঐতিহ্যবাহী পাট শিল্পকে এক নিমিষেই ধ্বংস করার মিশন ছিল আওয়ামী সরকারের শিল্প খাতের কলঙ্কজনক অধ্যায়। তবে আগামীর বিশ্বে পাটের চাহিদাকে সামনে রেখে নতুন করে পরিকল্পিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেমরার করিম জুট মিল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা ভেস্তে যাওয়ায় হতাশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনের খেলা শুরু হলে পিচ দীর্ঘ সময় কাভারে ঢাকা থাকায় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তিনি। শান্তর মতে, কানপুরের টেস্টে বেশ ভালো অবস্থান নিয়ে আছে বাংলাদেশ। মুশফিক সাকিবদের ওপর চান বড় পার্টনারশিপ। মাহবুব রিমনের রিপোর্ট। গ্রিন পার্কে সব চেষ্টাই ব্যর্থ। বৃষ্টির বাগড়ায় হোটেলবন্দি ক্রিকেটারদের একদিনের ছুটি। সাকিব রোহিতরা মাঠে আসলেন ঠিকই, তবে দ্রুতই ফিরে যান টিম হোটেলে। জয় হার তো পরের আলোচ্য, আগে ম্যাচ মাঠে গড়ানো চাই। সারাদিন অপেক্ষার পর সেই খেলা না হওয়ায় যার পর্নাই হতাশ গোটা দল। টাইগার অধিনায়কও লুকাননি তার আক্ষেপ। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই, এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই, বাট খেলা হলে ভালো লাগতো। এখন পর্যন্ত প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে, তাতে বাংলাদেশ ভারত সমানে সমান। তবে টাইগারদের পক্ষে সেই পাল্লা ভারী করতে বাকি ব্যাটসম্যানদের কাছে বড় পার্টনারশিপ চাওয়া শান্তর। একটা উইকেট আমাদের বেশি পড়েছে, আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি 2টা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। তবে সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে তাও মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান। বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেট চলে যেতে পারে বোলারদের পক্ষে। উইকেট ভালোই ছিল, আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল, বাট আমাদের সামনে হয়তো ডে 3, ডে 4 যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে।
বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট বলেই কানপুরে ইতিবাচক কিছু করতে চায় বাংলাদেশ, কিন্তু প্রশ্ন, বৃষ্টি তা করার সুযোগ দেবে তো? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর দল, 3 বিভাগীয় জেলায় কর্মী সভা। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে 7 জনের মৃত্যু। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, আক্রান্ত 860 জন। অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।